ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডুইং একাডেমিক্স। এবং আজকে আমি নিয়ে এসেছি দ্বিতীয় নম্বর ভিডিও, যেখানে ক্লাসিক্যাল সোশিয়োলজিক্যাল ট্রেডিশনস এর এমিল ডারখাইমের উপরে আমরা আলোচনা করব। কারেক্টলি নো দ্য প্রোনাউন্সিয়েশন, যেহেতু ইনি ফ্রেঞ্চ স্কলার অ্যান্ড ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সোশিয়োলজিস্ট অ্যান্ড এ কি ফাউন্ডার অফ সোশিয়োলজি। সো লেটস স্টার্ট। প্রিভিয়াস ভিডিওতে আমরা দেখেছিলাম কার্ল মার্কস সোসাইটিকে কনফ্লিক্ট থিওরির মাধ্যমে এক্সপ্লেন করছে, অর্থাৎ সোসাইটির প্রত্যেকটা ইনস্টিটিউশনস, প্রত্যেকটা সংস্থা কনফ্লিক্টে যুক্ত এবং এরই মাধ্যমে সোশ্যাল প্রোগ্রেস হচ্ছে। কিন্তু আমরা এমিল ডারখাইমকে তার অপোজিটে সোসাইটিকে এক্সপ্লেন করতে দেখি যে তিনি সোশ্যাল সলিডারিটি বা সোশ্যাল অর্ডার এর মাধ্যমে এক্সপ্লেন করছে। আমরা উই উইল লার্ন ইচ ইন ডিটেল ইন কামিং। ওকে, সো বি পেশেন্ট এন্ড কিপ ওয়াচিং টিল দ্য এন্ড। এবং এমিলি ডারখাইম অফ কোর্স ইজ ওয়ান অফ দ্য ফাউন্ডার্স অফ সোশিয়োলজি। সোশিয়োলজির একটা প্রতিষ্ঠাতা হিসাবে তিনাকে গণ্য করা হয়। তাই বারবার ইউজিসি নেট এবং জিআরএফ পরীক্ষার তিনার বিভিন্ন পোর্শন থেকে কোশ্চেন্স এসেছে। ফর এক্সাম্পল, তার বিভিন্ন কাজ অর্কস থেকে এবং তার বিভিন্ন কনসেপ্টস এবং থিওরিজ থেকে, স্পেশালি সোশ্যাল ফ্যাক্টস, সলিডারিটি, সুইসাইড, রিলিজিয়ন, অ্যানোমি, মেথোডোলজি এবং মোস্ট ইম্পর্টেন্টলি ফাংশনালিজম। উই উইল লার্ন each of them in detail, so keep watching. So without further describing the background, let's delve into his life and the background he lived in. Okay, he was born in 1857 in France. Definitely he's a French scholar, and died in 1917. He's considered as one of the founding fathers of sociology. We discussed it. And he's called as the academic father of sociology. Similarly, he is called as father of modern sociology, father of educational sociology, because he started to analyze the system of education, institution of education through sociological lens. Okay, and in 1859 he has die-heartedly tried to establish sociology as a academic and scientific discipline. And it was in 1895 he formally set up the first European department of sociology, and France's first professor of sociology also he became. His aim was to establish it as a scientific discipline. As I said, এমিল ডার্কহেইম বারবার চেষ্টা করতো যে সমাজ বিজ্ঞানকে একটি সায়েন্টিফিক ডিসিপ্লিন, অর্থাৎ বিজ্ঞান শাস্ত্র হিসেবে যাতে প্রতিষ্ঠা করা যায়। ইন 1898 হি এস্টাবলিশ দ্য জার্নাল লা অ্যানি সোশিওলজি, কিরকম ভাবে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে পড়বে। এবং হি ইজ অলসো অ্যাপ্লাইড ফাংশনালিস্ট অ্যাপ্রোচ, অর্থাৎ এরই জন্য তাকে ফাদার অফ ফাংশনালিজম বলা হয়। ফাংশনালিজম এই কনসেপ্টটা আমরা আগে দেখবো ডিটেলে, তবু আমি বুঝিয়ে দিচ্ছি। ফাংশনালিজম অ্যাকচুয়ালি বায়োলজিক্যাল অ্যানালজি থেকে একটা করা হয়েছে। যেরকম এখানে বলছে সোসাইটির প্রত্যেকটা পার্টস, এটা যদি একটা সোসাইটি হয়, এটা একটা পার্ট ফ্যামিলি হবে, একটা পার্ট স্কুল হবে, একটা পার্ট গভর্নমেন্ট হবে, একটা পার্ট মিডিয়া হবে। তো প্রত্যেকটা পার্টের মধ্যে একটি কি রয়েছে, ইন্টার রিলেটেড কানেকশন রয়েছে এবং একে অপরে ইন্টার রিলেটেড। ওকে, তো একটি ইনস্টিটিউশন সিঙ্গলি ইন্ডিপেন্ডেন্টলি থাকতে পারে না। সোসাইটি সবাই ইন্টারডিপেন্ডেন্ট এবং ইন্টারকানেক্টেড। যেরকম আমাদের হিউম্যান বডির চোখ, মাথা, হাত, পা সমস্ত কিছু ইন্টার রিলেটেড, এবং এর ইন হোল সবাইকে নিয়েই কি তৈরি হয়, আমাদের একটা হিউম্যান বডি তৈরি হয়। সেরকম সোসাইটি এই প্রত্যেকটা ইনস্টিটিউশনকে নিয়ে তৈরি, এবং প্রত্যেকটাই তার নিজস্ব রোল প্লে করছে এবং সোসাইটিতে তার স্ট্যাবিলিটি বজায় রাখছে। ওকে, আই থিঙ্ক কোর কনসেপ্ট অফ ফাংশনালিজম ইজ ক্লিয়ার, বিকজ সোসাইটির প্রত্যেকটা অঙ্গ তার নিজস্ব কাজে রয়েছে এবং তার রেসপন্সিবিলিটি পূরণ করছে, যা সোশ্যাল সলিডারিটি বজায় রাখে। এবং তার স্পেশাল ফোকাস এরিয়া রয়েছে, স্পেশালি social facts, anomy, institution, social order এবং solidarity. We will learn them each in detail. Okay, let's see. So আমাদের পদ্ধতি রয়েছে, যেহেতু ইউজিসি নেট এবং অন্যান্য এক্সামের প্যাটার্ন ফলো করে, আমরা প্রথমে মেজর অর্কস এবং তার কি থিমস ইন ক্রোনোলজি জানবো। যেহেতু এটা আজকাল প্যাটার্ন চলে এসেছে, যেহেতু এটাতে একটা ক্রোনোলজিক্যাল আইডিয়াও পাওয়া যায়, আমাদের কনসেপচুয়াল ক্ল্যারিটির জন্য হেল্পফুল রইবে। তাছাড়া লজিক্যালি ক্রোনোলজি জানাতে কোনো ফায়দা নেই। তবুও যেহেতু এটা একটা রিজিড সিস্টেম এসছে, আমাদের এক্সাম প্যাটার্ন আমাদের ফলো করতে হবে। সো লুক at them, we will go through all these orcs and concepts very fast. In 1893 the division, four books, these are four major books of Emil Durkheim, and you have to remember them all with dates, with years of publication. Okay, 1893 তে তার ফার্স্ট বুক দ্য ডিভিশন অফ লেবার ইন সোসাইটি পাবলিশ হয়। এখানে কোর থিমস, ফর এক্সাম্পল মেকানিক্যাল সলিডারিটি আমরা পড়বো, অর্গানিক সলিডারিটি, ডিভিশন অফ লেবার, সোশ্যাল কোহেশন, অ্যানোমি, সরি স্পেলিং অ্যানোমি, ট্রেডিশনাল সোসাইটি ভার্সেস মডার্ন সোসাইটি, এই সমস্ত জিনিস ডিসকাস করে আসছে। 1895 এ তার আনাদার মোস্ট ইম্পর্টেন্ট বুক দ্য রুলস অফ সোশিয়োলজিক্যাল মেথোডোলজি পাবলিশ হয়। সেখানে সোশ্যাল ফ্যাক্টস, সোশিয়োলজি অ্যাজ এ সায়েন্টিফিক ডিসিপ্লিন যা প্রতিষ্ঠা করে, অবজেক্টিভ টিম সোশিয়োলজি, এই সমস্ত জিনিস ডিসকাস হয়। 1897 হিজ ম্যাগনাম অপাস, অ্যাকচুয়ালি উই ক্যান সে দ্য সুইসাইড, এবং একটি এটা মেজর ইভেন্ট
ইন সোশিওলজিক্যাল স্টাডিজ, সুইসাইডকে সে স্টাডি করে এবং সে বলে সুইসাইড কোনো সাইকোলজিক্যাল প্রবলেম বাট এ সোশ্যাল ফ্যাক্ট, উই উইল লার্ন ইন ডিটেইল। সোশ্যাল ইন্টিগ্রেশন রেগুলেশনের ব্যাপারেও তার আলোচনা হয়। সরি ফর ডিস্টারবেন্স অফ notifications. And finally 1912 the elementary forms of religious life, সেখানে religion as a social phenomena, so sacred versus profane, collective consciousness, totemism, এই সমস্ত জিনিস আলোচনা হয়। So you should remember all the books with the years of publication for the in-depth understanding of Emile Durkheim. However, after his death in 1920, his death, sorry, 1917, there has publications of his many books that we can say posthumous publication. Means these works were published after his death, and these are also very important. In 1922, Education and Sociology. That's why he was called the father of educational sociology. 1925, Moral Education. 1950, Professional Ethics and Civil Morals. 1950, Lessons in Sociology. So these are some important books of Emile Durkheim. Emile Durkheim. Okay, you should remember. Then after publications, we will learn some methods and frameworks of Emile Durkheim. Okay, so positivism. He was a positivist scholar. Positivism মানে সাইন্টিফিক ওয়েতে কোনো সাইন্টিফিক ওয়েতে অবজেক্টিভ ওয়েতে রিসার্চ করাকে পজিটিভিজম বলছে। ওকে, সোসাইটি শুড বি স্টাডিড সাইন্টিফিক্যালি, বৈজ্ঞানিক পদ্ধতিতেই সোসাইটিকে আমাদের স্টাডি করতে হবে থ্রু অবজারভেশন এন্ড এম্পিরিক্যাল মেথডস, অবজারভেশন এবং এম্পিরিক্যাল মেথডস এর মাধ্যমে। ওকে, it is positivism. The epistemological realism, is another framework, methodological framework. Reality exists independently of human perception or interpretation. He was following this framework. Okay, these methods and frameworks actually come in exam, so you have to remember them. A hypothetical deductive model, he followed it because knowledge develops through hypothesis formulation and scientific testing. So at first there will be theory, okay, then we will some observation, then we will test that theory, then we will come to the result. So it was a method applied by Emile Durkheim, comparative method that he used in social survey. Also he called it indirect experiment. There has been many questions in exam, so which by indirect experiment what Emile Durkheim meant. So comparative method. Structural functionalism, society is a system of interconnected parts, as I mentioned before, working together for the stability and order. Okay, so এমিল ডরকহেইমের ফাংশনালিজম অনুসারে প্রত্যেকটা সোসাইটির এভরি সোশ্যাল ইনস্টিটিউশন, সোসাইটির প্রত্যেকটা পার্ট তাদের নিজস্ব কাজ পারফর্ম করছে ফর সোসাইটির স্ট্যাবিলিটির জন্য। ওকে, ফর এক্সাম্পল ফ্যামিলিতে সোশ্যালাইজেশন হচ্ছে, এডুকেশনেও ডিসিপ্লিন স্কিল শেখাচ্ছে, রিলিজিয়ান সোশ্যাল সলিডারিটি দিচ্ছে এবং লতে সোশ্যাল কন্ট্রোল করছে। তো সব এক একটা ফাংশন। ওকে, দিস আর ফাংশনস অফ সোসাইটি, এবং এরকম যদি কাজ না করে তাহলে সোসাইটি আমাদের চলবে না, সোসাইটি ব্রেক ডাউন হয়ে যাবে। ওকে, তো এমিল ডরকহেইমকে আমরা এই ধারাতে দেখতে পাই যে সোসাইটির প্রত্যেকটা অঙ্গ তাদের ফাংশনস পূরণ করছে। ওকে, now we will learn some major concepts of Emile Durkheim. Okay, we will start with social facts. Actually Emile Durkheim social facts বলতে বোঝায়, সে বলে sociology is the study of social facts. Okay, study of social facts. তো এবার social facts কি? So it is important to know social facts হচ্ছে a category of facts which, look carefully, a category of facts which presents every special characteristics. Okay, they consist of manners of acting, thinking, feeling external to the individual, which are invested with coercive power by virtue of which they exercise control over them. এইভাবে সোশ্যাল ফ্যাক্টস কে এমিল ডারকহাইম এক্সপ্লেইন করে, ডিফাইন করে। তো সোশ্যাল ফ্যাক্টস মানে হচ্ছে দুটো কিওয়ার্ডস জানা উচিত, এক্সটার্নাল টু দ্য ইন্ডিভিজুয়াল। আমরা কোনো সামাজিক ঘটনা বলতে তাই বুঝি কোনো একটা ইন্ডিভিজুয়ালের বাইরে, কোন একটা, ফর এক্সাম্পল ল্যাঙ্গুয়েজ, এখানে ল্যাঙ্গুয়েজ এক্সাম্পল দিচ্ছি। ল্যাঙ্গুয়েজ কোনো মানুষের নিজস্ব পার্সোনাল জিনিস নয়, ওইটা সামাজিক জিনিস, ওটা একটা সোশ্যাল ফ্যাক্ট, কারণ কোনো পার্সোনাল মানুষের জিনিস নয়, এটা মানুষের ব্যক্তি থেকে বাইরে, ব্যক্তির বাইরে থেকে। ওকে, আমি এটাই করে দিয়েছি। এবং কোর্সিভ অফ পাওয়ার, কিন্তু সে মানুষকে কি করতে পারে, বাধ্য করতে পারে। ল্যাঙ্গুয়েজ, কোনো মানুষ যদি চাই, আমি বাংলাতে যেটা চলে এসছে ফর এক্সাম্পল লেখা, লেখার পরিবর্তে আমি যদি খাওয়া ব্যবহার করি তো পারবে না। তো ল্যাঙ্গুয়েজ ওর উপরে একটা পাওয়ার স্থাপন করছে, বাধ্য করছে তোমাকে এখানে লেখাই ব্যবহার করতে হবে। এক্সারসাইজ কন্ট্রোল ওভার, এবং ওর উপরে যেহেতু আর একটা পাওয়ার রয়েছে তার জন্য সে ওর উপরে কন্ট্রোল আরোপ করে সমাজ জুড়ে। তো মেইন ক্যারেক্টারিস্টিক্স কি হলো সোশ্যাল ফ্যাক্টস এর? কোনো একটা সামাজিক ঘটনা বলতে গেলে তাই বোঝায় যখন ব্যক্তির বাইরে ওর এক্সটার্নালিটি রয়েছে এবং কোয়ার্সিভনেস, ব্যক্তিকে বাধ্য করতে পারে, ব্যক্তি তাকে মানতে বাধ্য হবে, এবং জেনারেলিটি, কোন স্পেসিফিক পার্সোনালিটি নয়, বড় সমাজে সবাইকে, সমাজ জুড়ে প্রচলিত। ওকে, দিস আর ভেরি ইম্পর্টেন্ট থিংস টু নো অ্যাবাউট এমিল ডারকহাইম। ওকে, সোশ্যাল ফ্যাক্টস ইজ ভেরি ইম্পর্টেন্ট থিওরি অফ হিম। ডু ইউ রিমেম্বার? সোশ্যাল ফ্যাক্টস কে দুটি ভাগে ভাগ করে, একটা হচ্ছে ম্যাটেরিয়াল সোশ্যাল ফ্যাক্টস, অর্থাৎ
যেটা ট্যাঞ্জিবল আমরা দেখতে পাই, যেটা ভিজিবল, যেরকম পপুলেশন ডেনসিটি, টেকনোলজি, ল, আর্কিটেকচার। আর একটা হচ্ছে নন মেটেরিয়াল সোশ্যাল ফ্যাক্টস, ওটাও অবশ্যই সোশ্যাল, যেরকম মোরালিটি, যেরকম আমাদের সবারই চিন্তা ভাবনায় রয়েছে কোনটা কোনটা মোরালিটি, বিশ্বাস, হ্যাঁ, কালেকটিভ কনসিয়াস, সবারই সামাজিক সংহতি, কাস্টম, সেই সমস্ত জিনিস নন মেটেরিয়াল সোশ্যাল ফ্যাক্টস। দুর্গেম সবসময় এইরকম চিন্তা ভাবনা করতো যে সোশ্যাল ফ্যাক্টস তার যে একটা ক্যাটেগরি তৈরি করলো সামাজিক সোশ্যালজির অ্যাকচুয়ালি সাবজেক্ট ম্যাটারকে, ওকে সিউ জেনারিস বলেছিল। সিউ জেনারিস মানে হচ্ছে দে আর দেয়ার অফ ওন কাইন্ড, দে আর অফ দেয়ার ওন কাইন্ড, মানে তাদের নিজস্ব অস্তিত্ব রয়েছে এবং ক্যান নট বি রিডিউস টু বায়োলজিক্যাল আর সাইকোলজিক্যাল ফেনোমেনা। তাদের অস্তিত্ব স্বয়ং এবং তাদেরকে কোনো বায়োলজিক্যাল কিংবা কোনো ব্যক্তিগত কোনো মানসিক ফেনোমেনাতে নিয়ে আসা যাবে না, তাদের অস্তিত্ব নিজেই রয়েছে। ল্যাঙ্গুয়েজ, তো ওর অস্তিত্ব, ল্যাঙ্গুয়েজের অস্তিত্ব ওর ইন্ডিপেন্ডেন্ট অস্তিত্ব, কারো বায়োলজিক্যাল কিংবা সাইকোলজিক্যাল ফেনোমেনা নয়। এবং সোশ্যাল ফ্যাক্ট মাস্ট বি ট্রিটেড অ্যাজ থিংস। যেরকম আমরা একটা বস্তুকে এখানে ফর এক্সাম্পল আমার কাছে ওয়াটার বটল রয়েছে, এই জিনিসটাকে আমি যেরকম ভাবে একটা জিনিস হিসেবে ভাবছি, সমাজের প্রত্যেকটা জিনিসকে, সোশ্যাল ফ্যাক্টস কে একটা জিনিস হিসেবে আমাদের স্টাডি করতে হবে। ওকে, so social facts and its types. Another core important concept of Emil Durkheim is division of labor. তার 1893 তে একটি বই হিসেবে সে প্রকাশ করেছে, ডিভিশন অফ লেবার। এমিল ডুরকহেম বললে যে সোসাইটিতে ডিভিশন অফ লেবার মিন্স স্পেশালাইজেশন অফ ওয়ার্ক ইন সোসাইটি। সোসাইটিতে বিভিন্ন টাইপের কাজ রয়েছে, কেউ চিকিৎসার কাজ থাকবে, কারো পোশাক সেলাইয়ের কাজ থাকবে, কেউ হয়তো ট্রেলার হবে, কেউ ড্রাইভার হবে। ওকে, তো এই প্রত্যেকটা কাজে বিশেষ বিশেষ পার্সন কি হয়, স্পেশালাইজড হয়। এইরকম আলাদা আলাদা ভাবে কাজে স্পেশালাইজেশন কে কি বলছে, ডিভিশন অফ লেবার বলছে। ডুরকহেমের অনুসারে ইট ইজ নট জাস্ট ইকোনমিক, এবং এই ডিভিশন লেবার শুধু ইকোনমিক নয়। ডক্টর যে সে টাকা পয়সার লেগেই, মানে সে টাকা পয়সারই কাজ সম্পন্ন করছে, একটা ড্রাইভার গাড়ি চালাচ্ছে তো জাস্ট ইনকামের লেগে ইনকাম হচ্ছে ওতে, তাই নয়। ইট ক্রিয়েটস সোশ্যাল সলিডারিটি, এটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। প্রত্যেকটা কাজে সে সোশ্যাল সলিডারিটি নিয়ে আসার চেষ্টা করে। ফর এক্সাম্পল সোশ্যাল সলিডারিটি কেন বলছে, একটা এখানে আমাদের সামাজিক সংহতি সংহতি তৈরি হচ্ছে। যদি ফর এক্সাম্পল যদি ডক্টর না থাকে তো ড্রাইভারের কাজও ব্যাঘাত ঘটবে, কারণ সে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তো চিকিৎসা করা যাবে না। অনুরূপ ডক্টর যদি না থাকে, ড্রাইভার যদি না থাকে, তো এখানে ডক্টরের কাজেও ব্যাঘাত ঘটবে। ফর এক্সাম্পল কোনো পেশেন্টকে নেওয়া যাবে না। তো সমাজে প্রত্যেকটা আলাদা আলাদা যে কাজ রয়েছে, জাস্ট ইকোনমিক পারপোসে তারা পূরণ করছে না, জাস্ট ইকোনমিক ম্যাটার্স নয়, বরং প্রত্যেকটি সোশ্যাল পারপোস, সোশ্যাল সলিডারিটি বজায় রাখার জন্য কাজ চলছে। নট অনলি ইকোনমিক, বাট প্রত্যেকটা নিজস্ব রেসপন্সিবিলিটিতে সোশ্যাল সলিডারিটি বজায় রাখছে। ওকে, কখনো কখনো কিন্তু এই ডিভিশন অফ লেবার অ্যাবনর্মালিটি চলে আসে। ওকে, অ্যাবনর্মাল ফর্ম বলেছে, যেরকম দুর্খেম বলেছে যে অ্যানোমি, ওই অ্যাবনর্মাল ফর্ম কখন আসে, অ্যানোমি চলে আসে, ব্রেকডাউন অফ নর্মস। প্রত্যেকটা ফাংশনের যে নর্মস রয়েছে, সেই নর্মস যদি, অর্থাৎ যে একটা বিধি রয়েছে, সেই বিধি যখন ভেঙে যায় তখন তাকে অ্যানোমি বলছে। ফোর্সড ডিভিশন অফ লেবার, কেউ বাধ্য হচ্ছে কাজ করতে, তখন ইনইকুয়ালিটির মতন জিনিস তৈরি হচ্ছে। তো এগুলো অ্যাবনর্মাল ফর্মস অফ ডিভিশন অফ লেবার। পুয়ার কন্ডিশন, কখনো কখনো কেউ সঠিক সুবিধা পায় না, তো এগুলো এমিলি দুর্খেম অ্যাবনর্মাল ফর্মস অফ সোশ্যাল ডিভিশন বলেছে। অ্যানোমি আর একটা খুব ইম্পর্টেন্ট চর্চা, এটা আমাদের নেক্সট আলোচনা সুইসাইডেও করতে পাবো, দেখতে পাবো। দেখো, অ্যানোমি হচ্ছে যখন কোনো একটা সামাজিক কনসেনসাস বলছে, মানে সবাই যে রুলস কে মেনে চলছে, হয়তো লিপিবদ্ধ নেই কিন্তু সবাই যে নিয়ম অনুসারে চলে, ওই কনসেনসাস যখন ভেঙে পড়ে, ওই কনসেনসাস যখন ভেঙে পড়ে, তখনই আমাদের সমাজে একটা ইনস্ট্যাবিলিটি তৈরি হয়। ইমেল দৈর্ঘ্যম সর্বদা স্ট্যাবিলিটি সোসাইটির ব্যাপারে আলোচনা করছে। তো আমাদের সোসাইটিতে কোনো হঠাৎ কিছু জিনিস আসলে ইনস্ট্যাবিলিটি আসে, তখনই হচ্ছে অ্যানোমি ঘটছে। ওকে, অ্যানোমি মানে হচ্ছে নর্মলেসনেস। আমাদের সোসাইটি নর্মের উপর যতক্ষণ চলবে, যে প্যাটার্ন ফলো করে আছে, হ্যাঁ, যে এক্সপেকটেশন ডিজাইরেবল বিহেভিয়ার ফলো করে চলছে, ওইটা হচ্ছে নর্ম সোসাইটি। এবং যখন এই নর্ম ভেঙে পড়বে তখন নর্মলেস হবে, এবং ওটাকেই এনিমি বলছে, অ্যানোমি। পিপল ফিল কনফিউজড, তখন মানুষ কনফিউজড হয়ে যাবে, সোশ্যাল রুলস ব্রেকডাউন, সমাজে যে সংহতি সেটা ভেঙে পড়ে। ওকে, এবং দুর্খেম এই অ্যানোমিকেই সুইসাইডের মাধ্যমে খুব ভালোভাবে ব্যাখ্যা করেছে। ওকে, উই উইল লার্ন ইট নাও। সুইসাইডও সে একটা স্পেশাল বুক হিসেবে পাবলিশ করে 1897, আমরা আগে পড়েছি। এখানে দুর্খেম কি প্রুভ করার চেষ্টা করে যে সুইসাইড ইজ নট অনলি এ সাইকোলজিক্যাল আর পার্সোনাল। সুইসাইড কোনো মানসিক কিংবা ব্যক্তিগত একটা ব্যাপার নয়, বরং ইট ইজ অলসো এ সোশ্যাল, এটাও একটা সোশ্যাল ফ্যাক্ট। সোশ্যাল ফ্যাক্ট আমি আগে বলেছি, এক্সটার্নালিটি, কারণ এই মানুষের বাইরে থাকছে। ওকে, এবং কোয়েরসিভ ইন পাওয়ার, তার নিজস্ব পাওয়ার আছে, এবং তাকে কি করছে, জেনারেলিটি, কোনো বিশেষ মানুষের উপর নয়, বরং প্রত্যেকটা মানুষের উপরে সে আছে। তো সুইসাইড কে সে এই ফ্রেমওয়ার্কে ব্যাখ্যা করে কিরকম ভাবে, সুইসাইড
কে ব্যাখ্যা করে আমরা জানবো এবং বিভিন্ন টাইপস এ দেখাই, আমরা সেটাও দেখবো। তার আগে সুইসাইড কেসে এরকম হিসেবে ব্যাখ্যা করে যে সুইসাইড ইজ অ্যাপ্লাইড টু অল কেসেস অফ ডেথ, প্রত্যেকটা মৃত্যু রিসাল্টিং ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি ফ্রম এ পজিটিভ অর নেগেটিভ অ্যাক্ট, কোনো পজিটিভ কিংবা নেগেটিভ কাজের ফলে যা ঘটে, অফ দ্য ভিকটিম হিমসেলফ, সে নিজের কোনো নেগেটিভ কিংবা পজিটিভ কাজের ফলে, উইচ হি নোজ উইল প্রডিউস দিস রিসাল্ট, সে আগে থেকেই জানে যে এই কাজটি করলে তার মৃত্যু হবে, তবুও সে করছে। পজিটিভ এবং নেগেটিভ বলতে গেলে ফর এক্সাম্পল কেউ আহ, শুধু খেয়ে 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 মারা গেল তো পজিটিভ হলো, হ্যাঁ। একে নেগেটিভ বলতে গেলে কি কেউ না খেয়ে মারা গেল তো নেগেটিভ হলো, ওই জিনিস তো দুটোই হতে পারে, ওকে। এবং দুর্খিম দুটো ক্যাটাগরিতে সুইসাইড কে ব্যাখ্যা করেছে। একটা সোশ্যাল ইন্টিগ্রেশন, দুর্খিম সে সুইসাইড ডিপেন্ডস অন, সুইসাইড কখন ঘটে যখন সামাজিক ইন্টিগ্রেশন বেশি হয়ে যায়, সোশ্যাল ইন্টিগ্রেশন বেশি হয় কিংবা কম হয়, এবং সোশ্যাল রেগুলেশন, সামাজিক যে রুলস বাধ্যতামূলক ওই সমস্ত জিনিস থাকে, সোশ্যাল কন্ট্রোল কম এবং বেশি হওয়ার ফলেও সুইসাইড হয়। এই রুলস কে ফলো করে এমিল দুর্খেম চার টাইপের কি করে হয় সুইসাইড এর ব্যাখ্যা দেয়। একটা ইগোইস্টিক সুইসাইড, বললাম লো সামাজিক সংহতি, ইন্টিগ্রেশন মানে একে একে মিলে থাকা। ইগোইস্টিক সুইসাইড কখন ঘটে মানুষের, যখন লো সোশ্যাল ইন্টিগ্রেশন থাকে, মানে সমাজের মধ্যে সংহতিটা কম হয়ে যায়, তো মানুষ কি নিজেকে খুব একাকিত্ব মন করে, তো ও ভাবে কি আমি সমাজের পার্ট নয়, এরকম ফিল করে, তখন কি হয় ইগোইস্টিক সুইসাইড, পারসন ফিল আইসোলেটেড, সমাজ থেকে তাকে বিচ্ছেদ করা হয়েছে এরকম ভাবে, ডিসকানেক্টেড ফ্রম সোসাইটি, কেউ ফর এক্সাম্পল কোনো ফ্যামিলি থেকে ইমোশনাল সাপোর্ট পেলো না, হ্যাঁ, তার পিয়ার্স থেকে পেলো না, তখন এরকম চিন্তা ভাবনা আসতে পারে সুইসাইডের, তো ওই সুইসাইডটাকে বলছে ইগোইস্টিক সুইসাইড। অনুরূপ কেউ যদি আবার হাই ইন্টিগ্রেশন হয় সমাজের সঙ্গে, ফ্যামিলির সঙ্গে খুব বেশি, যখন সে ইন্টিগ্রেট একেবারে নিজেকে ধ্বংসের দিকে নিয়ে চলে যাচ্ছে, তখন আল্ট্রুইস্টিক সুইসাইড হয়, অর্থাৎ সে নিজে বলিদান করে দিচ্ছে, যেরকম পারসন স্যাক্রিফাইস হিজ আর হার লাইফ ফর দ্য গ্রুপ, দেশের জন্য কেউ মারা যাচ্ছে, হ্যাঁ, তো মানে কি তার প্রতি সামাজিক ইন্টিগ্রেশন খুব বেশি হয়ে আছে, ওকে। তো ইন্টিগ্রেশন যদি কম হয় তবুও প্রবলেম, ইন্টিগ্রেশন যদি বেশি হয় তবুও প্রবলেম। ইন্টিগ্রেশন যদি কম হয় তাহলে ফর এক্সাম্পল এটা যদি কমে যায় তাহলে ইগোইস্টিক ঘটছে, আর এটা যদি বেড়ে যায় তাহলে আল্ট্রুইস্টিক ঘটছে। আর রেগুলেশন হিসেবেও অনুরূপ সেম, রেগুলেশন, সামাজিক রেগুলেশন যদি কমে যায়, ওকে, লো রেগুলেশন মানে অর্থাৎ সমাজে কিছু নিয়ম নেই, কানুন নেই, যে যেটা করছে, হ্যাঁ, যেরকম কখনো ইকোনমিক ক্রাইসিস চলে এলো তো সামাজিক সংহতি নষ্ট হয়, সাডেন ওয়েলথ, কারো হঠাৎ অনেক ধন সম্পদ হয়ে গেল, কেউ ফেল হয়ে গেল, কেউ জব পেলো না, তো হঠাৎ আমাদের রেগুলেশন কম হওয়ার ফলে তখন ফ্রাস্ট্রেশন তৈরি হয়, একটা নর্মসের ব্রেকডাউন তৈরি হয়, এর ফলে কি হয় লো রেগুলেশন তৈরি হয় সোসাইটিতে, এবং ওই সুইসাইড তখন যারা করে তাদেরকে অ্যানোমিক সুইসাইড বলে। হাই রেগুলেশনের অনেক সোশ্যাল কন্ট্রোল যখন চলে আসে, যেরকম স্লেভ দেখে করা হতো, হ্যাঁ, তো ওই হাই কিংবা প্রিজনার্সদের করা হয়, তো এটাকে ফ্যাটালিস্টিক সুইসাইড বলছে। ফ্যাটালিস্টিক সুইসাইডে যখন এক্সট্রিমলি অপ্রেসিভ সিচুয়েশন হবে, মানুষের আর উপায় নেই, ফিউচার ফিলস ব্লক, তার ভবিষ্যৎ মনে হয় অন্ধকার এবং হোপলেস, যেরকম প্রিজনার স্লেভসদের সুইসাইডকে ফ্যাটালিস্টিক সুইসাইড হিসেবে বলা হয়। ইন সিম্পল টার্মস, জেমস এমিল দুর্খেম বলছে সোসাইটি, তো এই সমস্ত জিনিস কিসের হচ্ছে, ইন্টিগ্রেশন কিংবা রেগুলেশন কে করছে, এগুলো কোনো পার্সোনাল জিনিস নয়, হ্যাঁ, তো সুইসাইড কোনো পার্সোনাল নয়, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি সোশ্যাল, তো সোশ্যাল কারণেই সুইসাইড হচ্ছে, এই জিনিসটাকে ব্যাখ্যা করার চেষ্টা করে এবং চারটি উদাহরণ দিয়ে সে দেখায় বিভিন্ন সার্ভে এবং এম্পিরিক্যাল এভিডেন্স এর মাধ্যমে। এমিল দরখাইম দেখায় যে সুইসাইড ইজ নট এ সাইকোলজিক্যাল আর পার্সোনাল ফ্যাক্ট বাট এ সোশ্যাল ফ্যাক্ট। নেক্সট আইডিয়া ভেরি ইম্পর্টেন্ট ওয়াইল ডিসকাসিং এমিল দারখাইম, রিলিজিয়ন, এবং এর ব্যাপারেও সে একটি বই পাবলিশ করেছে, দ্য এলিমেন্টারি ফর্ম অফ রিলিজিয়াস লাইফ 1912, খুব ইম্পর্টেন্ট বুক। তো অ্যাট ফার্স্ট সে রিলিজিয়নকে একটা খুব ইউনিক ডেফিনেশনের সঙ্গে ডিফাইন করে, বিভিন্ন টাইপের ডেফিনেশন সে ডিসকাস করে যে সেগুলো পারফেক্ট নয়, কোনো না কোনো কমি থেকে যাচ্ছে। সে বলে যে রিলিজিয়ন বলতে গেলে বোঝায় ইউনিফাইড সিস্টেম অফ বিলিফ, একটা হচ্ছে ইউনিফাইড সিস্টেম অফ বিলিফস এন্ড প্র্যাকটিসেস রিলেটেড টু স্যাক্রেড থিংস, ওকে, which unite into one single moral community called a church. You should remember this definition because সে বলছে কে ধর্ম মানে হচ্ছে কোনো একটা ইউনিফাইড বিলিফ সিস্টেম, সবারই একটা একটা ইউনাইটেড ঐক্যভাবে তৈরি থাকা একটা কিছু সেট অফ বিলিফস, কিছু আকীদা, কিছু বিশ্বাস এবং কিছু প্র্যাকটিসের সংগতি, কিসে রিলেটেড টু স্যাক্রিড থিংস, স্যাক্রিড এবং প্রফিন ওর একটা কনসেপ্ট এখান থেকে বেরিয়ে আসছে, আমরা সেটা জানবো, যা মানুষকে একটি কমিউনিটি হিসাবে তৈরি করে, সে ইউরোপকে ফলো করে চার্চ বলে, ওকে। তো এই ডেফিনেশন থেকে আমরা কিছু জিনিস পাই, যেরকম স্যাক্রিড এবং প্রফিন। প্রফেন, স্যাক্রেড মানে হচ্ছে পাক, ওকে, প্রফেন মানে হচ্ছে যা আমাদের মুন্ডাইন জিনিস, ওকে। বিলিভস বিশ্বাস, তো রিলিজিয়নে অবশ্যই দুটো জিনিস থাকে, আমরা সবাই ফলো করি, কোনো জিনিসকে কি করি, ফর এক্সাম্পল, তবুও কিন্তু এই ডেফিনেশন অবশ্যই কমে রয়েছে, ফর এক্সাম্পল আমরা কোনো বুককে স্যাক্রেড ভাবি, কিন্তু আবার সেম অন্য অন্য বইকে আবার প্রফেন ভাবি, মুন্ডেন বুক,
হ্যাঁ, তো কোনো পক্ষে আমরা বেশি রেসপেক্ট করি। ফর এক্সাম্পল মুসলমান কোরআনকে বেশি রেসপেক্ট করে। অন্য অন্য ফর এক্সাম্পল এখানে মোবাইল আছে। দুটোকে আমরা মুন্ডেন জিনিস ভাবি, আমাদের ডেইলি লাইফে ব্যবহৃত হয় তার জন্য। অন্যরকম বিলিফস, স্পেশাল কিছু বিলিফ রয়েছে, আকীদা থাকবে, রিচুয়ালস কিছু প্র্যাকটিস থাকবে, মোরাল কমিউনিটি এবং তাদের একটা যে যত মেম্বার্স আছে তাদেরকে নিয়ে একটা কমিউনিটি তৈরি হবে, মুসলিম কমিউনিটি, হিন্দু কমিউনিটি। তো এটা হচ্ছে রিলিজিয়নের কোর কম্পোনেন্টস অ্যাকর্ডিং টু এমিল ডারখাইম। ওকে? কিন্তু however, all these things have no one is free of any shortcomings. These have been hugely criticized by different scholars. Sacred means holy, forbidden, set apart. Okay, inspires respect. যে সমস্ত জিনিস রেসপেক্ট করার জন্য ধর্মের মধ্যে একটা আগ্রহ জাগায় সেই জিনিসকে বলছে স্যাক্রিড। ওকে? এবং প্রফেন যেসব অর্ডিনারি কাজ, এভরিডে লাইফের কাজ, কমন অ্যাক্টিভিটিস যেরকম নিউজ পেপার, তো এটা আমাকে কেউ রেসপেক্ট করে না। তো রেসপেক্ট অসম্ভব, ওই হিসেবে করে না যে একটা ধার্মিক বইকে রেসপেক্ট করে হিসেবে করে না। তো পিপল ফলো দ্য সেম রিলিজিয়ান, শেয়ার বিলিভস, পারফর্ম রিচুয়ালস টুগেদার, ফিল ইমোশনালি কানেক্টেড। হুম। তো যে সব মানুষ একই ধর্ম ফলো করে তাদের একই বিশ্বাস হয়, একই কাজ করে, হ্যাঁ, এবং ফিল ইমোশনালি কানেক্টেড, এবং তারা মনে হয় একে অপরের সঙ্গে যুক্ত রয়েছে। ওকে? তো রিলিজিয়ন তাই শুধু একটা গড কিংবা স্পিরিচুয়ালিটির ব্যাপার নয়, এটিও সমাজে একটা সোশ্যাল ইউনিটি এবং সলিডারিটি। আমি কি বললাম? ইমেল দুর্খাইম তার প্রত্যেকটা কনসেপ্টে সোশ্যাল ইউনিটি এবং সোশ্যাল সলিডারিটি নিয়ে নিয়ে আসবে। ওকে? তো ধর্ম কোনো জাস্ট কোনো বিশ্বাস কিংবা কাজকর্মের ব্যাপার নয়, এটা অ্যাকচুয়ালি সোশ্যাল ইউনিটি এবং সলিডারিটির কাজ। এমনকি এমএল দুর্খেমকে আমরা জানবো ও সোসাইটিকেই অ্যাকচুয়ালি গড বলে ফেলে। এদিকে ধর্ম বলে কিছু জিনিস নাই, আসলে মানুষ সোসাইটিকেই করছে, উপাসনা করছে। নেক্সট আমরা একটু অ্যাড করেছি রিলিজিয়ন কিরকম ভাবে উৎপন্ন হলো, সেই জিনিসটাও রিলিজিয়ন কিরকম ভাবে শুরু হলো ওই জিনিসটা জানা অসম্ভব। কিন্তু এমিল দুর্খেম কি ভাবলো, আমরা প্রিমিটিভ সোসাইটিতে যেতে যাই, বইটির নামও তাই তো, প্রিমিটিভ সোসাইটি, এলিমেন্টারি ফর্ম অফ রিলিজিয়াস লাইফ। ওকে? একটা এলিমেন্টারি ফর্ম, কোন ধর্মে যদি আমরা এলিমেন্টারি ফর্মে যাই তাহলে ওর হয়তো অরিজিন সম্পর্কে আমরা জানতে পারি। এমিল দুর্খেম বিভিন্ন রিলিজিয়াস অরিজিনের থিওরিকে সে নেগেট করে, এবং ফর এক্সাম্পল অনেক থিওরি এসেছে কি ধর্ম কিরকম ভাবে এলো। ওকে? তো যেরকম অ্যানিমিজম, এটা এটা দেয় ফর এক্সাম্পল অ্যানিমিজম, যেখানে এডওয়ার্ড ইবি টাইলার তার প্রিমিটিভ কালচার বইয়ে 1871 ব্যাখ্যা করে কি আসলে ধর্মের উৎপত্তি হয় মানুষের বিশ্বাস থেকে। এই বিশ্বাস থেকে যে প্রত্যেকটা জীবে এবং প্রত্যেকটা বস্তুতে কি রয়েছে, একটা স্পিরিচুয়াল এসেন্স অর্থাৎ সোল, আত্মা রয়েছে, এবং এইখান থেকেই রিলিজিয়নের উৎপত্তি হয়। আত্মা যখন রয়েছে, হ্যাঁ, ওই জিনিসটা তো আমরা দেখতে পাচ্ছি না, তো একটা সুপার পাওয়ারফুল জিনিস, এইভাবেই হয়। ন্যাচুরালিজমের থিওরি দেয় ম্যাক্স মুলার এবং অন্যান্য স্কলারস। এখানে কি বলে যে প্রত্যেক ন্যাচারাল ফোর্সের কারণে কি রিলিজিয়নের উৎপন্ন হয়। যেরকম মানুষ সান, মুন, নর্মস এবং বিভিন্ন সমাজের আবহাওয়ার পরিবর্তন দেখে চমকিত হতো, আশ্চর্য হতো, এবং কে করছে, তখন আস্তে আস্তে বলতে লাগলো যে এইসব জিনিসের কোনো একটা স্পেশাল পাওয়ার রয়েছে, সুপার ন্যাচারাল পাওয়ার, এবং ওইভাবে ধর্মের উৎপত্তি হয়। অন্যরকম মানিজম, অ্যানিমাটিজমের সোশ্যোলজি বা অ্যানথ্রোপোলজি আমরা থিওরি দেখতে পাই। রবার্ট ম্যারিট বিশেষ করে এর প্রপোনেন্ট, যে থ্রিশোল্ড অফ রিলিজিয়ন ব্যাখ্যা করে। এখানে কি বলছে, স্পেশালি মানুষের একটা ইম্পার্সোনাল আনসিন সুপারন্যাচুরাল লাইফের উপরে যে বিশ্বাস রয়েছে, হ্যাঁ, এবং সে বলে কি আনসিন পাওয়ারটা প্রত্যেকটা জিনিসের উপরে রয়েছে ইউনিভার্সের, এর মাধ্যম থেকে রিলিজিয়নের উৎপত্তি ঘটে। তাছাড়াও গোস্ট থিওরি হার্বার্ট স্পেন্সার দেয়, ম্যাজিক থিওরি জেমস জর্জ ফ্রেজার দেয়, গোল্ডেন বাফ তার ফেমাস বই, ওই বইয়ের মাধ্যমে। তো এই সমস্ত জিনিস থেকে রিলিজিয়ন এসে আগেকার স্কলারসরা বলেছিল। এমিল দুর্খেম বলল না, রিলিজিয়ন এই সমস্ত কারণে আসেনি, সামাজিক রিলিজিয়ন হচ্ছে একটা সোশ্যাল ফ্যাক্ট, এবং সমাজই তার কর্তা, সমাজই তাকে ক্রিয়েট করেছে। এমিল দুর্খেম এদের ক্রিটিসাইজ করে রিলিজিয়ন একটা সোশ্যাল ফ্যাক্ট, ওকে, আমরা প্রথমে জেনেছি, এবং সোসাইটি ওকে ক্রিয়েট করেছে। তো মানুষ কোনো গড কিংবা লর্ডকে পূজা করে না, মানুষ সোসাইটিকেই ওয়ার্শিপ করে ইনডাইরেক্টলি। হি স্টাডিড, এবং এটা প্রমাণ করার জন্য সে খুব ইন্টারেস্টেড ছিল টপিকে। অস্ট্রেলিয়ার অ্যাবরজিন ট্রাইবস, আরোন্দা ট্রাইবকে সে স্টাডি করে। ওকে? এবং সে দেখে পিপল ওয়ারশিপড এ টোটেম সিম্বল। টোটেমিজম ইজ সামটাইমস কনসিডার্ড অ্যাকর্ডিং টু মেনি সোশিয়োলজিস্ট এন্ড অ্যানথ্রোপোলজিস্ট অ্যাজ দ্য প্রিমিটিভ রিলিজিয়ন। ওকে? তো টোটেম মানে হচ্ছে একটা কোনো সিম্বল, কোনো একটা জিনিস যা কোনো একটা ক্ল্যান বা ট্রাইবকে রিপ্রেজেন্ট করে। ক্ল্যান বা ট্রাইব বললে কোনো গোত্রকে রিপ্রেজেন্ট করে। ফর এক্সাম্পল কোনো একটা স্পেশাল এক গোত্রের একটা স্পেশাল গাছ রয়েছে, তো ওইটা ওদের টোটেম। ওই গাছটাকে ওরা ইবাদত করে কিরকম ভাবে, ওর পূর্বপুরুষরা ওটাকে করে এসছে, এবং এরকম বিশ্বাস থাকতে পারে ওর পূর্বপুরুষের আত্মা রয়েছে এখানে, এরকম বিভিন্ন টাইপের হতে পারে। তো এই জিনিসটাকে টোটেম বলছে, ওই জিনিসটাকে। গাছ নাও হতে পারে, কোনো ফল হতে পারে, কোনো অ্যানিমাল হতে পারে, যে কোনো জিনিস হতে পারে। ওকে? তো দুর্খেম বলে কি অ্যাকচুয়ালি দে আর ইনডাইরেক্টলি ওয়ার্শিপিং দেয়ার ওন সোসাইটি। আসলে এই টোটেমকে তারা ইবাদত করছে না, টোটেমের উপাসনা করছে না, তাদের সোসাইটিকে উপাসনা করছে। কিরকম ভাবে? যেহেতু রিলিজিয়ন শুরুই হয়েছিল একটা কালেকটিভ সোশ্যাল লাইফ থেকে। তো দুর্খেম এবার কিরকম থিওরি দেয় টোটেম কিরকম ভাবে শুরু হয়, একটা কালেকটিভ লাইফ থেকে। ফর এক্সাম্পল
এরকম একটা সিম্পল এক্সাম্পল নেওয়া যেতে পারে, কোনো মানুষ ফর এক্সাম্পল কিছু একটা আর ভালো ঘটে গেল কিংবা কোনো একটা বিপদে ছিল, ওকে দুটোই হতে পারে, কোনো একটা বিপদে ছিল তখন সে একটা কোনো গাছ কিংবা পশুর সামনে যখন ও ফর এক্সাম্পল কোনো একজন মানুষ বিপদে ছিল, ওকে, তো কোনো একটা গাছ কিংবা পশুর কাছে যখন ভাবছে টোটেম, তো ওইটাকেই ওখানে যখন ছিল দেখছি আর বিপদটা সরে যায়, তখন ভাবতে কি লাগলো, আমি হয়তো এই গাছ কিংবা এই পশুর জন্যই আমার বিপদটা ঘটে গেল। ওকে, অনুরূপ কেউ যদি ফর এক্সাম্পল দুঃখে ছিল, তো সে আরো কিছু পেয়ে গেল ওখানে, কিছু একটা জিনিস পেলো, আর আশেপাশে গাছ রয়েছে কিংবা কোনো পশু রয়েছে, তখন ভাবলে এই জিনিসটা হয়তো আমার কারণে পেয়েছি। তো আস্তে আস্তে এই থটটা ওর জেনারেশন থেকে জেনারেশন হতে লাগলো, পাস হতে লাগলো, তখন আস্তে আস্তে ওই জিনিসটাকে ফর এক্সাম্পল এই হরিণটাকে মানুষ টোটেম বানিয়ে ফেললো। এবং ওর রিলেটেড কিছু তখন রিচুয়ালস আস্তে আস্তে হতে লাগবে, কিছু কাজকর্ম ইবাদত ওর পিছনে হতে লাগবে, এবং কালেকটিভ এফারভেসেন্স তখন সবই সকল মানুষ ওখানে যখন পৌঁছাতে লাগলো, হ্যাঁ এই ফর এক্সাম্পল এই হরিণটি আমাদের কি করছে, আমাদের কৃপা এনে দিচ্ছে, তো সকল মানুষ এসে এসে ওই হরিণটির কাছের জন্য ফর এক্সাম্পল কিছু প্রসাদ কিংবা স্যাক্রিফাইস করতে লাগলো। তো সকল মানুষ যখন জমা হতে লাগলো, তখন তারা একটা সোসাইটির মতন ওখানে তৈরি হলো, একটা সোশ্যাল ফিলিংস ওইখানে আসবে। তো তখন তারা ইমোশনালি হবে, সোশ্যালি ইমোশনালি এক্সাইটমেন্ট ফিল করবে, একটা কালেকটিভ এনার্জি আসবে। তো এটাকে একটা রিলিজিয়াস ফিলিং আস্তে আস্তে ক্রিয়েট হবে। ফর এক্সাম্পল আমরা যেরকম ঈদ কিংবা অন্যান্য আম, পুজোতে অংশগ্রহণ করি, তখন সোসাইটির সকল পার্টিসিপেন্টস মেম্বার্স একসঙ্গে আসে, তো আমাদের একটা ইমোশনাল এক্সাইটমেন্ট হয়। হ্যাঁ, তো ওই এক্সাইটমেন্ট থেকে বলছে কি ধর্মের উৎপত্তি, এমিলি দুর্কহেম। তো সোসাইটি প্রথমে তাদের কালেকটিভ রিচুয়ালস টোটেমকে ঘিরে তৈরি হয়, এবং তখন তাদের আস্তে আস্তে বিশ্বাস তৈরি হতে শুরু করে, এবং অবশেষে রিলিজিয়নের ফর্ম নেয়। এবং এটা যেহেতু সোসাইটি, এমিলি দুর্কহেমের এই থিওরিটাকে বাড়িয়ে বর্তমান নিতে বলছে কি সোসাইটি তাহলে কোনো একটা সুপার ন্যাচারাল ফোর্স কিংবা কোনো একটা অন্য জিনিস নয়, আধ্যাত্মিক বিষয় নয়, বরং সোসাইটি যেহেতু লর্ড, তো সোসাইটি ডে টু ডে জামানাতে প্রত্যেকটা যুগে চেঞ্জ হতে থাকে। আজকাল সোসাইটিতে টোটেম সায়েন্স হিসেবে টোটেম কাজ করছে, ফর এক্সাম্পল সায়েন্সকে সবাই ফলো করছে, তো সায়েন্স ইজ এ কাইন্ড অফ টোটেম, এরকম বিভিন্ন স্কলার্স আরো থিওরি দিয়েছে। ওকে, so these are some interesting topics for those who are interested in religious studies. Okay, they can follow this. Another important theory in connection with this collective conscience. Okay, conscience বলতে awareness, সামাজিক awareness, consensus থেকে এসছে, যেখানে সব মানুষের একই বিশ্বাস, একই সেন্টিমেন্টস, ভ্যালুস, নর্মস থাকে, এবং সোসাইটিকে একসঙ্গে নিয়ে থাকে। সামাজিক কনসেনসাস ইজ জরুরি, নেসেসারি ফর সোশ্যাল স্টেবিলিটি টু ফর্ম অ্যান ইন্টিগ্রেটেড সোশ্যাল ইউনিট অফ ইন্ডিভিজুয়ালস। প্রত্যেকটা মানুষের মধ্যে যদি এই লিঙ্কটা না থাকে কালেকটিভ কনসায়েন্সের, তাহলে তারা একটা সমাজ তৈরি হতে পারবে না। অনুরূপ সোশ্যাল সলিডারিটিও তার একটা খুব ইম্পর্টেন্ট থট, যেখানে অ্যাকশন, অর্থাৎ সোশ্যাল সলিডারিটি যখন আসবে, তখন মানুষ কি একত্রিত হবে, কনসায়েন্স আসলেই সলিডারিটি আসবে। তো সোসাইটিকে একসঙ্গে জুড়ে রাখে, কখনো ফিয়ার হতে পারে, কখনো ফিয়ার মানে ফর এক্সাম্পল আমরা যদি এই কাজটা করি তাহলে আমাদের উপরে হয়তো শাস্তি চলে আসবে, না করলে হয়তো আমরা প্রশাসনের কাছে শাস্তি পাবো, তো একটা ফিয়ারও কি হয়, সোশ্যাল সলিডারিটির কাজ করছে ল, গভর্নমেন্ট, এই সমস্ত জিনিস। তো সোশ্যাল সলিডারিটি এই জিনিসটাকে বোঝায়, যে জিনিসটা সোসাইটিকে আমাদের ধরে রাখে একটা আঠার মতন। এমনি যেরকম বলছে আমাদের সমাজকে যদি আমরা লক্ষ্য করি, তো টু টাইপের সোশ্যাল সলিডারিটি পাই, একটা মেকানিক্যাল সলিডারিটি আর একটা অর্গানিক সলিডারিটি। এবং ওটা কি মেকানিক্যাল সলিডারিটি অ্যাকচুয়ালি ট্রেডিশনাল সোসাইটিতে দেখা যায়। হ্যাঁ, যেখানে আমরা ডিটেল পড়ছি, এবং অর্গানিক সোসাইটি মডার্ন সোসাইটি দেখা যায়। আমরা ডিটেলস ডিফারেন্স বললেই ওদের ব্যাখ্যা বুঝে যাব। মেকানিক্যাল সলিডারিটি এবং অর্গানিক সলিডারিটি এটা ট্রেডিশনাল সোসাইটিতে পাওয়া যায় বেশি, এটা মডার্ন সোসাইটিতে পাওয়া যায়। বেসড অন সিমিলারিটি, ট্রেডিশনাল সোসাইটিতে সব মানুষই প্রায় সমান, ফর এক্সাম্পল সবাই মাঠে গিয়ে কাজ করছে, ওকে, সবাই কিছু না কিছু চিকিৎসার কাজও জানে, সকলেই গরু গাড়ি চালাতে জানে, তো সবারই মোটামুটি লেবার বা কাজটা প্রায় সমান। কিন্তু ওই মডার্ন সোসাইটিতে কি দেখতে পাই, সবাই স্পেশালাইজড, ডিভিশন অফ লেবার। আগে দেখলাম ডক্টরের কাজ একটা ইঞ্জিনিয়ার পারবে না, কিন্তু এদের দুজনের মধ্যে কি তাই ইন্টারডিপেন্ডেন্স তৈরি হচ্ছে, ডক্টর ইঞ্জিনিয়ারের উপরে ভরসা করে আছে, ইঞ্জিনিয়ার ডক্টরের উপরে ভরসা করে আছে। কিন্তু ট্রেডিশনাল সোসাইটিতে অনেকটা ওরকম ছিল না। তো বেসড অন ইন্টারডিপেন্ডেন্স, তো অর্গানিক সলিডারিটি কখন হয়, একে অপরের উপরে ভরসা করে। লেস ডিভিশন অফ লেবার, এখানে ডিভিশন অফ লেবার কম, যেহেতু সকলেই সব কাজ জানছে মোটামুটি, এবং সব কাজে এঙ্গেজ হচ্ছে। এখানে হাই ডিভিশন অফ লেবার, হ্যাঁ, প্রত্যেকটা কাজ স্পেশালাইজড হয়ে আছে। স্ট্রং কালেকটিভ কনসাইন্স, কিন্তু এখানে কালেকটিভ কনসাইন্সটা বেশি, যেহেতু সবাই যেহেতু একই কাজে, তাই একটা ফিলিংস তাদের স্ট্রং বেশি। এখানে মোর ইন্ডিভিজুয়ালিজম, সকলেই হ্যাঁ নিজের চিন্তা ভাবনায় বেশি পড়ে আছে, ব্যক্তিগত চিন্তা ভাবনা বেশি, ডক্টর ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারে ভাবতেই যাবে না। ওকে, এখানে রেপ্রেসিভ ল, ট্রেডিশনাল সোসাইটিতে আর একটা স্পেশাল ফিচার হচ্ছে রেপ্রেসিভ ল, মানে কোনো কেউ যদি নর্মসকে ভেঙে ফেলে, ব্রেকডাউন করে, তাহলে ওর শাস্তি কিন্তু খুব কঠোর, ঠিক করার জন্য। ফর এক্সাম্পল ওকে কেউ কাউকে হত্যা করলে ওকেও হত্যা করবে, ওকে, হ্যাঁ, কিন্তু রেস্টিটিউটিভ ল মডার্ন অর্গানিক সলিডারিটি
রেস্টিটিউটিভ ল পাওয়া যায়। এখানে ফর এক্সাম্পল কেউ ওকে হত্যা করলে ওকে হত্যার নয়, বরং ওকে কোনো ডিসিপ্লিন নেওয়ার, যাতে ও আবার ঠিক হতে পারে, এইরকম একটা নতুন মডার্নের চিন্তা ভাবনা। ওকে, তো সোসাইটির আসলে সলিডারিটি হিসাবে দুটো দেখা যায়, মেকানিক্যাল সলিডারিটি, অর্গানিক সলিডারিটি, এবং ওই হিসাবে দুটো আমরা সোসাইটিও দেখতে পাই, একটা ট্রেডিশনাল সোসাইটি, মডার্ন সোসাইটি। তো যখন যখন আমরা কি বোঝা গেল এই পুরো অ্যানালাইসিসের মাধ্যমে, সোসাইটি প্রথমে কি ছিল, মেকানিক্যাল সলিডারিটি ছিল, এবং আস্তে আস্তে যখন সোসাইটি গড়তে থাকে তখন তাদের ডিভিশন অফ লেবার বাড়তে থাকে, এবং ডিভিশন অফ লেবার যখনই বাড়ছে, মানে মানুষের পেশা স্পেশালাইজড হচ্ছে, তখনই একটা মেকানিক্যাল সলিডারিটি কমছে। ওকে, তাদের মেকানিক্যাল সলিডারিটি কমছে এবং অর্গানিক সলিডারিটি বাড়ছে। ওকে, এবং ইন্টারডিপেন্ডেন্স বাড়ছে। আই থিঙ্ক দিস কনসেপ্ট ইজ অলসো ক্লিয়ার। তো এগুলো এমিল ডারকহাইমের কিছু ইম্পর্টেন্ট কনসেপ্ট ছিল। তাছাড়াও খুব ইম্পর্টেন্ট, কিন্তু অত আলোচনা করে না, কোনো চ্যানেলে পাবে না, বিশেষ করে আমার বিভিন্ন সোর্স থেকে কালেক্ট করা এই সমস্ত জিনিস আমি ডিসকাস করে রাখছি একটু, যাতে স্টুডেন্টসের ফায়দা হয় এবং এদিক ওদিক না যেতে হয়। এই ভিডিওতে তুমি এমিল ডারকহাইমের সমস্ত কিছু পাওয়া যাবে। ডেনসিটির ব্যাপারে সব আলোচনা। ডেনসিটি মানে ফর এক্সাম্পল ঘনত্ব, ভলিউম। ওকে, তো এর ব্যাপারেও একটু আসে। তো দুটো টাইপের ডেনসিটি বলে, মোরাল ডেনসিটি আর একটা ডাইনামিক ডেনসিটি। আমরা সিম্পলি জেনে যাবো। মোরাল ডেনসিটি বলতে গেলে যে মোরাল এবং সোশ্যাল কানেকশন এমন পিপল, কোন একটা জনসংখ্যার মধ্যে অনেকগুলি মানুষ রয়েছে, তাদের মধ্যে যে একটা মোরাল বা সোশ্যাল কানেকশন, সেই কানেকশনটাকে বলে মোরাল ডেনসিটি। কিন্তু এই এই কানেকশন নয়, সো এই জনসংখ্যা কত রয়েছে ওইটাকে বলছে ডাইনামিক ডেনসিটি। ওকে, ভলিউমটাকে। কনসার্ন উইথ শেয়ার্ড ভ্যালুজ এন্ড সোশ্যাল বন্ডস, এদের মধ্যে সম্পর্ক ঠিক থাকবে। কনসার্ন উইথ ফিজিক্যাল এন্ড সোশ্যাল ক্লোজনেস, কতজন মানুষ আছে ওই জিনিসটার উপর বেশি ফলো। ক্রিয়েট সোশ্যাল ইউনিটি এন্ড ইন্টিগ্রেশন, ক্রিয়েটস ডিভিশন অফ লেবার। ওকে, সাইকোলজিক্যাল এন্ড মোরাল নেচার, ডেমোগ্রাফিক এন্ড ইন্টারাকশনাল ইন নেচার, ডেভেলপস থ্রু কালেকটিভ লাইফ চলে আসে, ডেভেলপস থ্রু পপুলেশন এন্ড গ্রোথ কমিউনিকেশন। ওকে, রিলেটেড টু কালেকটিভ কনসাসনেস এতে বেশি আছে, রিলেটেড টু সোশ্যাল কন্ট্রাক্ট এন্ড কম্পিটিশন বেশি এখানে থাকে, লিডস টু স্ট্রঙ্গার সোশ্যাল কোহেশন, সামাজিক সংহতি আরো বৃদ্ধি পায় এখানে, লিডস টু স্পেশালাইজেশন এবং অর্গানিক সলিডারিটির বৃদ্ধি পায়। ওকে, আরো কিছু রেয়ারলি ডিসকাসড কনসেপ্টস অফ এমিল ডারকহাইম, বলে কি হোমোডিপ্লুক্স, এটাও খুব ইম্পর্টেন্ট জিনিস, কোনো জায়গায় এটা পাওয়া যায় না। হোমোডিপ্লেক্স, মানুষের নেচারকে দুটি ভাগে ভাগ করে, একটা হোমোডিপ্লেক্স এবং একটা হোমোডিপ্লেক্স বলে দুটি ক্যাটাগরি। হ্যাঁ, ওর দুটো সাইডস আছে, একটা হচ্ছে সেলফিশ সাইড, মানুষ নিজের চাহিদা পূরণ করে, আর একটা হচ্ছে মোরাল ভ্যালুস এর উপরে বিশ্বাস করা। তো হোমোডিপ্লেক্স কভাগে ভাগ করা হয় দুভাগে, একটা সেলফিশ এবং অ্যাবিলিটারি। আর মোরালিটির উপরেও তার বিশেষ ডিসকাশন রয়েছে এবং বইয়ে রয়েছে। মোরালিটি সোশ্যাল অর্ডার তৈরি করে এবং কালেকটিভ ডিসিপ্লিন তৈরি করে, তো মোরালিটি আমাদের জরুরি। এডুকেশনের উপরেও স্পেশাল ওয়ার্ক রয়েছে, যে এডুকেশন মানুষকে ডিসিপ্লিন শেখায় এবং সোসাইটির ভ্যালুজ এবং নর্মস শেখায়। ল্যাঙ্গুয়েজ স্পেশালি একটা সোশ্যাল ফ্যাক্ট, যা আমাদের কমিউনিকেশন এবং কালেকটিভ কনসিয়াসনেস তৈরি করে। পলিটিক্স একটা সোশ্যাল ফ্যাক্ট, যা সোশ্যাল অর্গানাইজেশন, সোশ্যাল ল, সোশ্যাল অর্ডারকে রেগুলেট করতে এবং স্টেবিলিটি রাখতে সাহায্য করে। Of course, with all these contributions, however, Emil Durkheim is not exception from criticism. He has been widely criticized because সে শুধু ফাংশনালিস্ট বা স্ট্যাবিলিটি, সোশ্যাল সলিডারিটি এর উপরেই ফোকাস করে। সে অনেক কিছু ইগনোর করে দেয়। ফর এক্সাম্পল, সোসাইটিতে আমাদের কনফ্লিক্ট রয়েছে, যা কার্ল মার্কস যার উপর ফোকাস করেছে, ইনইকুয়ালিটি রয়েছে, সে এইগুলোকে ফলো করে না। ফর এক্সাম্পল, আবার আর একটা কি, টু মাচ ফোকাস অন সোসাইটি ওভার ইন্ডিভিজুয়াল, সোসাইটিকেই সব গুরু মানে, ইন্ডিভিজুয়ালের কোনো রোল সে ডিসকাস করছে না। এক্সেসিভ পজিটিভিজম, পুরো সোসাইটি ক্যানট বি স্টাডিড এক্স্যাক্টলি লাইক ন্যাচারাল সায়েন্স, কিন্তু সে ন্যাচারাল সায়েন্সের মতনই স্টাডি কে প্রাধান্য দেয়। পাওয়ার এন্ড এক্সপ্লয়টেশনকে নেগলেক্ট করে। ফাংশনালিজম ইজ কনজারভেটিভ, সব কিছুতেই ফাংশনালিজম মানে কি, সব কিছুর কোনো বিশেষ কাজ রয়েছে। হ্যাঁ, কিন্তু এতে কি প্রবলেম রয়েছে, কি স্ট্যাটাস কোয়া এবং স্ট্যাবিলিটি সোসাইটি থাকবে কিন্তু স্ট্যাবিলিটি থেকে যাবে। ফর এক্সাম্পল, স্ট্যাটাস কোয়া থেকে যাবে। কোনো পুয়ার যদি সে ইনইকুয়ালিটির ভিকটিম, তো ওই ইনইকুয়ালিটি যেহেতু একটা ফাংশন, তাই এটা ঘটবে না। তো সোসাইটির সোশ্যাল চেঞ্জ খুব পরিবর্তন। সুইসাইড এবং সাইকোলজি, সুইসাইডকে একটা সোশ্যাল ফ্যাক্ট বলে, কিন্তু সাইকোলজিস্টদের মত একেবারে ভিন্ন। রিলিজিয়ন রিডিউস টু সোশ্যাল সলিডারিটি। ওকে, সোশ্যাল রিলিজিয়নকে সোশ্যাল সলিডারিটি বলে, কিন্তু এতে ইউবারের মতন আর অন্যান্য স্কলার্স দেখিয়েছে কিনা রিলিজিয়নও শেপস ইকোনমি অ্যান্ড সোশ্যাল চেঞ্জ, জাস্ট নয়। জেন্ডার ইস্যুসকে মেকানিক্যাল অর্গানিক সলিডারিটি ওভার সিম্পলিফাইড, এরকম হয় না আসলে, প্রত্যেকটা সোসাইটিতে আমরা দেখতে পাই এরকম ভাবেই আছে। ওকে, I hope you got all these things clearly. To check your progress, you can check the UGC NET January 2021 এর আমি একটা কোশ্চেন রেখেছি। Arrange the writings of Durkheim in chronological order: moral education, division of labor, rules of sociological methods, suicide, the elementary form of religious life। কোনটা হবে? A, B, C, D দিয়ে স্টার্ট হচ্ছে, কোনটা হবে কমেন্টে বলো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। হোপ মিট ইউ সুন ইন আওয়ার নেক্সট ভিডিও। আমাদের নেক্সট ভিডিও হবে ম্যাক্স ওভারের উপরে। এইরকম ভিডিও যদি আরো পছন্দ লাগছে অবশ্যই, এবং যার প্রয়োজন তাকে তুমি অবশ্যই শেয়ার করবে, এবং সোশ্যোলজিক্যাল কোনো কনসেপ্টে যদি কোনো ক্লিয়ারিটি না পাওয়া যাচ্ছে কমেন্ট করো, আমি আই উইল ট্রাই টু ক্লিয়ার। থ্যাংক ইউ ফ্রম হিয়ার।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।